এদিকে অকাল বর্ষণ আর তার জেরেই চাষে ক্ষতি। আবহাওয়ার খামখেয়ালিপনায় হঠাৎ অকাল বৃষ্টি, শিলাবৃষ্টিতে আলু পটল চাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা, মাথায় হাত কৃষকদের। অকাল বর্ষণে চাষে ক্ষতি, আবহাওয়ার খামখেয়ালিপনায় হঠাৎ অকাল বৃষ্টি, রাজ্যের বিভিন্ন জেলায় এবং শিলাবৃষ্টিতে আলু পটল চাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা। এই অকাল বৃষ্টির জেরে সিঁদুরে মেঘ দেখছেন কৃষকেরা। অকাল বর্ষণে চাষে ক্ষতি, আবহাওয়ার খামখেয়ালিপনায় বৃষ্টি এবং শিলাবৃষ্টির জেরে আলু পটল চাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে, যার জেরে লাল হবে, লাল হলে এগুলো ইতিমধ্যেই আতঙ্কের প্রহর গুনছেন কৃষকেরা। আলুটা খুলে রাখতে পারবেন না। এই যে এগুলো ধসা যে বলে, হ্যাঁ, এই ধসাগুলো এগুলো নাবি। এই পরিস্থিতিতে রীতিমতো সমস্যায় পড়েছেন কৃষকেরা এবং এই অকাল বর্ষণের জেরে চাষে ক্ষতি, আলু পটল চাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই লাল হবে, লাল হলে এগুলো পুষতে আরম্ভ করে দেবে সব আলু। আর এখন আপনি এই কাদা আলুটা খুলে রাখতে পারবেন না। এই যে এগুলো ধসা যে বলে, সমস্যায় পড়েছেন কৃষকেরা, দুশ্চিন্তায় কার্যত রাতের ঘুম উড়েছে তাদের। আর এই মুহূর্তে সরাসরি নদিয়া থেকে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ বিশ্বাস এবং পাশাপাশি হুগলি থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুভাষ। আমি সুভাষের কাছেই প্রথমে যাওয়ার চেষ্টা করব। সুভাষ, আলু চাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা এবং অকাল বর্ষণ তার জেরে ইতিমধ্যেই রাতের ঘুম কার্যত উড়েছে কৃষকদের, কি বলছেন তারা? একটু হুগলির ছবিটা তুলে ধরার চেষ্টা করো। একদমই, দেখো তোমায় আমি বলে রাখি, এই মুহূর্তে যে আমি দাঁড়িয়ে রয়েছি তোমায় চিত্রটা একটু দেখানোর চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ যে জলের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি এবং আলু গাছগুলো একেবারে জলের মধ্যে থই থই করছে। তোমায় বলে রাখি যে গতকাল টানা 1 ঘন্টা বৃষ্টির জেরে কোনো কোনো জায়গায় আমরা দেখেছি শিলাবৃষ্টি হয়েছে, যেমন তারকেশ্বর, হরিপাল, ধনিয়াখালী বিস্তীর্ণ এলাকা জুড়ে শিলাবৃষ্টি, পাশাপাশি এই যে জল এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ কৃষকরা তারা মেশিন দিয়ে ডাঙায় বের করে দিচ্ছে জল, যাতে কোনোভাবে যদি রক্ষা করা যায়। আদৌ কি রক্ষা করা যাবে প্রশ্ন কিন্তু তুলছে কৃষকরাই। তারা পরিষ্কারভাবে জানাচ্ছেন যে তাদের মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই, এমনটাই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন। কারণ যেভাবে তারা এই আলু চাষ করেছে, তোমায় আমি বলে রাখি, এই যে তুমি দেখতে পাচ্ছ যে আলু, এই যে আলু, এই আলু একেবারেই জমি থেকে যখন তুলবে একটা লালচে দাগ এসে যাবে, যার ফলে এই আলুকে আর কোনোভাবেই বাজারে নিয়ে যেতে পারবে না, এমনটাই কিন্তু তারা বলছে। খালি খাবার আলুটুকু তারা পাবে, এমনটাই কিন্তু দাবি করছে তারা। কিন্তু সমস্ত আলু কিন্তু জলের তলায় দাঁড়িয়ে রয়েছে, যার ফলে এই লালচে একটা দাগ এসে যাবে, এমনটাই বলছে। আমার কাছে কৃষক আছে, আমরা সরাসরি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। বলছি, কি বলবেন, কতটা ক্ষতির মুখে পড়লেন? গতকাল ঘন্টাখানেক হবে এত বৃষ্টি এবং শিলা বৃষ্টি, তা আমাদের এখানকার সমস্ত চাষিরা মানে সব আলু জমি জলকার হয়ে গেছে এবং আমরা সকাল থেকে সব পাম্প মেশিন দিয়ে সব জল কাটতে কুটতে সব মারা হচ্ছে, কিন্তু এই আলু আমাদের আর থাকবে না। 10% আলুই সব পচে যাবে। আমরা তাতেও জলটা মারছি, মানুষের সাপে কামড়ালে বিষ খেলে যেমন হসপিটাল নিয়ে যায়, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি যাতে দুটো খাবার আলু পাওয়া যায়। তাই আমরা কৃষি দপ্তরকে বলবো, আপনারা আসুন, এখানে দেখুন, আর মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে অনুরোধ করব করতালি হাততালি দিয়ে যে আমাদের চাষিদিকে দেখুন, আমাদের যা লোন আছে আমরা এই লোন কে করে শোধ করবো। গতবারে বৃষ্টিতে আমাদের আলু পচে গেছিল, আমরা 1 পয়সা পাইনি, এবছর আমরা 1 পয়সা পাবো না। কিন্তু এছাড়া আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো চাষির উপায় নাই। দেখতে পেয়েছেন দূর পর্যন্ত সব মেশিন বসানো হয়েছে। কটা জমি আমরা জল মারবো? 1 বিঘে মারবো, তার বেশি না। ক জায়গায় নিয়ে যাবো? কার 10 কাঠা 15 কাঠা করে কিতে, সেই কিতেতে জল মেশিন মেরে মেরে যেতে পারবো? মানে সম্ভব না, কোনোভাবে সম্ভব নয়, আমাদেরও সম্ভব নয়। আমাদের যেটি না প্রধান মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেটি না পাশে দাঁড়ায়, তাই বলবো কৃষি আধিকারিককে যে আপনি আসুন, এসে দেখুন যে কি অবস্থা। বোধহয় 10টা 11টা বেজে গেল, আমরা সেই সকাল 6টা থেকে পাম্প মেশিন দিয়ে জল মারছি, কিন্তু তাতেও আমাদের কোনো উপায় হবে না। একদমই। বলছি দাদা, আপনারও তো বেশ কিছু জমি আছে, কতটা ক্ষতির মুখে? ক্ষতিপূরণ বলতে 100% প্রায় 100% যা অবস্থা দেখতে পাচ্ছি, আলু তো এখন তোলা যাবেই না,
এখন দেখা যাচ্ছে আলু উস্কে দেখা যাচ্ছে যে আলুগুলো লাল লাল এসে গেছে এবং চোখের উপরে একেবারেই কালো- সুভাষ, যেমনটা বোঝা যাচ্ছে হুগলি জেলার বিভিন্ন ব্লকেই কার্যত এই একই চিত্র, এবং এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের প্রার্থনা করছেন জেলার কৃষকেরা। অবশ্যই সঙ্গে থাকো, আমি একটু প্রসেনজিতের কাছে যাওয়ার চেষ্টা করবো। প্রসেনজিৎ, এই অকাল বর্ষণ এবং তারপর আলু পটল চাষে ক্ষতির সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে কৃষকরা কি বলছেন, নদীয়ার কি ছবি এই মুহূর্তে? দেখো শাহানা, আমি একটু আগে ছবিটা দেখাই। নদিয়া জুড়ে কিন্তু যেমন রবি শস্য চাষ রয়েছে, আলুর চাষ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি সবজির চাষ রয়েছে, এবং সেই ক্ষেত্রে যেভাবে ক্ষতি হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে ধনিয়া ক্ষেতের জমি, অর্থাৎ সেই ধনিয়া কিন্তু গাছ পড়ে গেছে, অর্থাৎ ফলন কম হবে, অর্থাৎ কৃষকরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এর আগেও আমরা লক্ষ্য করেছিলাম। জলমগ্ন পরিস্থিতি হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে নদিয়া জেলার কৃষকদের যে কৃষক বীমা রয়েছে তার মাধ্যমে উপকৃত করা হোক, কিন্তু এখনো পর্যন্ত সেই কৃষক বীমার কোনো অর্থ তারা পাননি। অর্থাৎ একাধিক কৃষক রয়েছে, এবং এই যে দিনের পর দিন এই প্রাকৃতিক খেয়ালিপনায়, অর্থাৎ যে বারংবার যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে তার মধ্যে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কতটা ক্ষতির মুখে পড়তে হবে, কতটা আশঙ্কা করছেন, কি কি ক্ষতি হতে পারে আপনাদের? নমস্কার, আমি সুরেশনগর তারাপুর রানাঘাট নদিয়া থেকে বলছি, সেনাপাল মণ্ডল। আমাদের গতকালকে যে ঝড় বৃষ্টি হয়েছে এতে আমাদের চাষিদের মানে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবজি থেকে আপনার কি বলে যে রসুন, পেঁয়াজ, আলু, ধনে এবং কলাবাগান, এতে ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের যে এই যে ক্ষয়ক্ষতি হয়েছে, গত বছর আমাদের যে শস্য বিমা রাজ্য সরকার দেবে বলেছিল সেটা কোনো চাষি পায়নি, এবং এই যে সারের অগ্নিমূল্য দাম এবং ডিজেলের যে অগ্নিমূল্য দাম, যে চাষি যে ঘুরে দাঁড়িয়ে আবার যে চাষ করবে তার অর্থ আর নেই চাষির কাছে, এবং চাষিদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। কারণ এই যে রাজ্য সরকারের যে বাজেট পেশ হলো এবং কেন্দ্র সরকারের যে বাজেট পেশ হলো, চাষিদের যে কোনো সুব্যবস্থা কোনো সরকারি কোনো গভর্নমেন্টই করেনি। কারণ হচ্ছে কি যে রাজ্য সরকার যে ইদানিং যে বাজেট পেশ করলো কদিন আগে, তাদের দেখা হলো যে মধ্যবিত্ত মানুষের মধ্যবিত্ত মানুষ কারা, যারা কৃষিজীবীর উপর নির্ভরশীল এবং কৃষকদের উপরে যে মানে মানুষগুলো নির্ভরশীল, সেসব মানুষের কিছু করেনি। যেমন ফ্রিজের দাম কমেছে, মোটরসাইকেলের দাম কমেছে, মোবাইলের দাম কমেছে, তাহলে কি এটা যারা কৃষিজীবীর উপর নির্ভরশীল তাদের কোনো সুব্যবস্থা করেছে রাজ্য সরকার করেনি। আজকে রাজ্য সরকারের এবং সমস্ত কৃষক মানুষের যেটা তিনটে ব্যবস্থার উপর নির্ভরশীল, যেমন শিক্ষা দপ্তর, খাদ্য দপ্তর এবং হচ্ছে কি যে একটা কি স্বাস্থ্য দপ্তর, এই তিনটে দপ্তরের দুর্নীতি, যেটা হচ্ছে রাজ্যের যেটা মেরুদণ্ড, সেই দুর্নীতি কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। সেই সব টাকাগুলো যে দুর্নীতি, কাদের টাকা? এই কৃষকের ওপরে। কৃষক তারা কায়িক পরিশ্রম করে যে টাকাটা ইনকাম করে, সেই টাকাটা বিভিন্ন খাতে রাজ্য সরকার তার কর তোলার পর সেই টাকাগুলো আজকে কিছু নেতারা তারা আত্মসাৎ করে সেই টাকাগুলো, সেই আজকে দিনের পর দিন সেই আত্মসাৎ করার পর আজকে কৃষকের উপরে সেই প্রভাব পড়েছে। আজকে কৃষক সেই ঘুরে দাঁড়ানো তার ক্ষমতা নেই, আর্থিক অবস্থা এমন দুর্নীতি অবস্থায় পড়েছে যে তাদের আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে আমরা বারবার আবেদন করেছি, আমাদের শস্য বিমার এখনও পর্যন্ত পাইনি। আমরা আবারও আবেদন করছি যাতে চাষিরা কৃষকরা যাতে কিছু সুব্যবস্থা পায়, তার জন্য আমি অনুরোধ করছি। একদমই। দেখো এখানে আরো যারা রয়েছেন, আমি একে একে যাব। কতটা ক্ষতির মুখে পড়তে হয় আপনাদের এই প্রাকৃতিক যে খেয়ালিপনা, অর্থাৎ এই যে অকাল বৃষ্টি, কতটা ক্ষতির মুখে পড়তে হয়? আগামী দিন কিভাবে আবার চাষ শুরু করবেন? পাশাপাশি অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, আমরা চাষটা করবো পেরে আমাদের এত পরিমাণে ক্ষতি হয়। আমাদের কলা বাগান থেকে নিয়ে, আমাদের শসা থেকে নিয়ে, আমাদের সমস্ত পেঁয়াজ রসুন থেকে নিয়ে খুব ক্ষতি হয়। এই জন্য চাইছি যেন আমাদের ক্ষতিপূর্ণটা যেন আমরা পাই। একদমই। কতটা ক্ষতির মুখে পড়তে হয়? প্রত্যেক ক্ষেত্রে কৃষকরাই ক্ষতির মুখে পড়ে, আর সেই জায়গায় দাঁড়িয়ে কৃষকদের কোনো রকম সহযোগিতা করা হয় না। সারের কালোবাজারি, কৃষি কাজ করতে গেলে সমস্যা হয়, কি বলবেন বিষয়টি? আমাদের আর কিছু করার নেই, আমাদের হাতে পয়সা করে সব শেষ। ঝিঙে চাষে 1 বিঘে ঝিঙে চাষ করতে গেলে প্রচুর টাকা খরচা আমাদের, তা ঝিঙে এবার শেষ আমাদের এই জলে, আমাদের আর কিছু করার নাই। আর আগামী দিন কিভাবে দাঁড়াবেন মনে করছেন? আমরা আর ওই কি করবো, আর ধার না করে করতে হবে চাষ। একদমই শাহানা, এখানে আরো যারা রয়েছেন আমি যাব একে একে। কতটা সমস্যার মধ্যে পড়তে হবে আপনার? কতটা সমস্যার মধ্যে পড়তে হবে? এখন এই যে সমস্যা বলতে, এখন লোন করে এসে লোনও দেবো কী করে, এবার লোনের টাকা শোধ করবো এই ফসল তুলে, কিন্তু ফসল তো নষ্ট হয়ে গেল। এখন সরকার বিমা দেবে বলেছিল, সে বিমাও কিছু দিল না। এর আগে মানে বর্ষার বৃষ্টিতে অনেক ফসল নষ্ট হয়ে গেল, তখন বললো যে মানে
বিমা দেওয়া হবে, কিছু দেওয়া হবে, কোনো কিছুই করলো না। এখন লোনে একেবারে প্রসেনজিৎ একটু সঙ্গে থাকো, আমি একটু সুভাষের কাছে আরো একবার যাওয়ার চেষ্টা করব। সুভাষ, কি বলছেন কৃষকেরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? কারণ তারা সমস্যায় জেরবার, নদিয়া হুগলি সব জায়গাতেই বোঝাই যাচ্ছে তারা যথেষ্টই সমস্যার মধ্যে রয়েছেন। কি বলছেন তারা? একদমই শাহানা, দেখো যেভাবে কৃষকরা কষ্ট করে তারা ফসল ফলায়, তাতে করে কিন্তু অনেকটাই সমস্যায় পড়েছে। তুমি দেখতে পাচ্ছ যেভাবে আমি দাঁড়িয়ে রয়েছি, জল থই থই করছে, যেভাবে আলু একেবারে লালচে হয়ে যাচ্ছে। কৃষকরা দাবি করছে যে এই আলু আর কোনোভাবেই সম্ভব না যে তারা যে মূলত যে আলু, সেই আলু আর পাবে বলে তাদের আর মনে হয় না, কারণ যেটুকু পাবে খাবার আলু ছাড়া আর কিচ্ছু পাবে না, এমনটা কিন্তু বিস্ফোরক দাবি করেছেন। এখানে কৃষক আছে, তারা তাদের মুখ থেকে আমরা একটু শুনবো কি বলবেন। এই যে যেভাবে চাষ করেন আপনারা, আগামী দিন কিভাবে চাষ করবেন, কি দেখছেন? আগামী বছর আর চাষ করা যাবে না, কেন যা সারের দাম, এই কেরোসিন তেলের দাম, পেট্রোলের দাম এবং আলু বীজের আমাদের 4,000 টাকা করে বস্তা কিনতে হয়েছে। একেবারেই নদিয়া এবং হুগলি দুটি জেলার ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি বলছেন কৃষকরা তাদের প্রতিক্রিয়া শোনানোর চেষ্টা করলাম। নদিয়া থেকে ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ বিশ্বাস। প্রসেনজিৎকে আপাতত ধন্যবাদ জানাই। হুগলি থেকে ছিলেন প্রতিনিধি সুভাষকেও আপাতত ধন্যবাদ।